গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজ থেকে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই এবং জেল পুলিশের জন্য পুলিশের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে। তো আজকে ক্লাস থাকছে তোমাদের জিকেজিএস এর উপর এবং তোমাদের রুটিন প্রোভাইড করা হয়েছে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের ক্লাসের মাঝখানে জানিয়ে দেওয়া হবে যে কোন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যুক্ত হতে হবে। তো সেখানে আমরা কিন্তু ম্যাথের ক্লাস, রিজনিং এর ক্লাস এবং জিকেজিএস এর ক্লাস আমরা নির্দিষ্ট টাইমে রেখেছি। তো তোমাদের প্রত্যেকদিন সকালে ঠিক 8:30টার সময় আজ থেকে জিকেজিএস এর ক্লাস প্রোভাইড করা হবে। তো ফার্স্ট ক্লাস রেখেছি কেপি কনস্টেবল 2023-এর যে এক্সামটা হয়ে গেছে, সেখানে কি কোশ্চেন দিয়েছিল জিকেজিএস এর উপর থেকে সেটা আমরা আজকের ক্লাসে দেখব। এর পরবর্তী ক্লাসে দেখব কেপি এসআই এর যে এক্সামটা হয়ে গেল, 2023-এর ভ্যাকান্সি ছিল এবং 28 জানুয়ারি মাসের লাস্টের দিকে এই 2024-এ এক্সামটা হয়ে গেল। তো সেই এক্সামে জিকেজিএস এর উপর থেকে কেমন ধরনের কোশ্চেন এসেছিল বা লাস্ট ডাব্লিউপি কনস্টেবলে কেমন ধরনের কোশ্চেন এসেছিল সেগুলো আমরা প্রথম দুটো তিনটে ক্লাসে দেখব। এর ফলে আইডিয়া চলে আসবে যে তোমাদের কেমন ধরনের কোশ্চেন এক্সামে দেয় বা কোন টপিক থেকে, মানে জিকেজিএস এর কোন সাবজেক্ট থেকে কতগুলো করে কোশ্চেন আসছে অ্যাভারেজ, সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া তোমাদের চলে আসবে। তারপর ধীরে ধীরে আমরা জিকেজিএস এর যে রেগুলার বেসিসে ক্লাস সেটা আমরা ধীরে ধীরে মুভ করব। তো শুরু করছি আজকে ফার্স্ট ক্লাস। তার আগে জেনে নেব যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের সিলেবাস কি কি আছে। এর পরের দিনে আমি দেখাবো যে ডাব্লিউপি এসআই এর সিলেবাস কি আছে। আজকে দেখে নাও ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের সিলেবাস কি আছে। তো দুটো এক্সামের জন্যই সেম সিলেবাস। জিকেজিএস এর উপর থেকে থাকবে 40টা কোশ্চেন, 40 মার্কস। ম্যাথের উপর থেকে থাকবে 30টা কোশ্চেন, 30 মার্কস এবং রিজনিং এর উপর থেকে থাকবে তোমাদের 30টা কোশ্চেন, 30 মার্কস। তিনটে ক্লাসই কিন্তু তোমাদের চলছে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদের নির্দিষ্ট পুলিশের গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের জানানো হবে যে কখন কোন ক্লাস হবে বা ক্লাসের রুটিনগুলো প্রোভাইড করা হবে বা এক্সট্রা কোনো ইনফরমেশন থাকলে ক্লাসের লিঙ্কগুলো সবকিছু কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ এই গ্রুপে প্রোভাইড করা হবে। তাই প্রত্যেককে বলছি যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে, পুলিশের ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। তো তোমাদের টোটাল 100টা কোশ্চেন থাকবে এই দুটো কনস্টেবলের এক্সামে। 100 মার্কসের পরীক্ষা থাকবে, প্রিলিমসের কথাই বলছি। আর ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে এইবার, মানে এতদিন না, এইবার যে ভ্যাকান্সিটা বেরিয়েছে 12,000 মতো ভ্যাকান্সি বেরিয়েছে, তোমাদেরকে বারবার বলছিলাম। সেই ভ্যাকান্সিতে কিন্তু একটাই এক্সাম হবে, অর্থাৎ প্রিলিমস এক্সাম একটাই হবে। প্রিলিমসের পরে হবে পিএমটি, পিইটি এবং তারপরে পিএমটি পিইটি যারা ক্লিয়ার করবে তাদের হবে কি, তাদের হবে ইন্টারভিউ। তো এখানে মেন্স এক্সাম থাকছে না ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে, কিন্তু কেপি কনস্টেবলের মেন্স এক্সাম থাকবে। তো এই ডাব্লিউপি কনস্টেবলের যারা পরীক্ষা দিচ্ছ বা যারা ফর্ম ফিল আপ করেছো, এখনো ফর্ম ফিল আপ চলছে, যারা করোনি এখনো করে নিতে পারো। তো যারা ফর্ম ফিল আপ করেছো বা ডাব্লিউপি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু বড় সুযোগ, একটাই মাত্র পরীক্ষা হবে। এবং একটাই মাত্র পরীক্ষা হবে মানে এর আগে এতদিন প্রিলিমস এক্সাম যেমন লেভেলের হয়েছে তার থেকে হার্ড লেভেলের হবে, কারণ একটা এক্সামের মধ্যেই দ্বারাই কিন্তু যারা ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে বাছাই করবে, প্রার্থী বাছাই। আরেকটা জিনিস খেয়াল রাখবে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে, তোমাদের প্রিলিমসে যে মার্কস পাবে, অর্থাৎ 100-র মধ্যে সাপোজ কেউ 70 পেলো, কাট অফ ধরো উঠলো 50+ কাট অফ উঠলো, সেখানে কোনো ক্যান্ডিডেট 70 পেলো। তো এই প্রিলিমসের মার্কস এবং ইন্টারভিউ যেটা হবে সেই ইন্টারভিউর মার্কস কিন্তু অ্যাড হবে, অ্যাড হয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তাই তোমাদের প্রত্যেককে প্রিলিমসের নাম্বার কিন্তু অবশ্যই বাড়িয়ে রাখতে হবে, যাতে করে ফাইনাল মেরিট লিস্টে তোমাদের র্যাঙ্ক ফার্স্টের দিকে আসে। যারা জাস্ট কাট অফ ক্লিয়ার করছে তাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম আসার সম্ভাবনা অনেকটা কম থেকে যায়। তাই প্রিপারেশন আজ থেকে শুরু করে দাও। তো শুরু করছি। আজ কেপি কনস্টেবল 2023-এ যে এক্সাম হয়েছিল তাতে ফার্স্টে আমি কিছুটা হিস্ট্রি কোশ্চেন, মানে আলাদা আলাদা করেই রেখেছি, আলাদা আলাদা বাছাই করেই রাখা আছে, যে হিস্ট্রি কিছুটা, তারপরে জিওগ্রাফি কিছুটা, এইভাবে কিন্তু সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা আছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, হিস্ট্রি কোশ্চেন। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? এর আগে বলে রাখি এই ডাব্লিউপি কনস্টেবল যে সরি কেপি কনস্টেবল 2023-এ যে এক্সামটা হয়েছিল, তখন আমি অনলাইনে পড়ানো অলরেডি শুরু করে দিয়েছি এবং যারা আমাদের কাছে পড়েছে 40-এর মধ্যে 27টা কোশ্চেন কিন্তু কমন এসেছিল। তাহলে ভেবে দেখো যে যারা রেগুলার বেসিসে ক্লাস করেছিল তখন 40-এর মধ্যে 27টা
কোশ্চেন জিকে জিএস এর উপর থেকেই বলছি, কিন্তু কমন এসেছিল। তো যাই হোক, এখানে কোশ্চেন দেখো, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেসের অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? তো কি বলেছে? সর্বপ্রথম। তো সর্বপ্রথম নির্বাচিত হয়েছিলেন হরিপুরা অধিবেশনে। হরিপুরা অধিবেশন কত সালে নির্বাচিত হয়েছিলেন? 1938। মাথায় রাখবে, সুভাষচন্দ্র বোস কিন্তু পরপর 2 বছর এবং মাত্র 2 বছর আইএনসির অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সর্বপ্রথম হয়েছিলেন হরিপুরা অধিবেশন এবং তার পরের ঠিক বছর 1939 সালে তিনি কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি সভাপতি হয়েছিলেন কোথা থেকে? ত্রিপুরি থেকে তিনি সেকেন্ড টাইমের জন্য সভাপতি হয়েছিলেন। এই ত্রিপুরি এটা অনেকে ভাবে ত্রিপুরা বর্তমান যে রাজ্য সেটা নয়, এটা মধ্যপ্রদেশের একটা জায়গা হলো ত্রিপুরি। আর হরিপুরা এটা কিসের মধ্যে পড়ে? এটা পড়ে গুজরাটের মধ্যে। গুজরাটের একটা জায়গা হলো কি? গুজরাটের একটা জায়গা হলো হরিপুরা। তাহলে সুভাষচন্দ্র বসু সর্বপ্রথম হরিপুরা থেকে এবং সর্বশেষ ত্রিপুরি থেকে। তো ত্রিপুরিতে দ্বিতীয় অধিবেশনের জন্য মানে সুভাষচন্দ্র বসুর দ্বিতীয় কংগ্রেস অধিবেশনে জন্য তিনি যখন দাঁড়িয়েছেন, ভোটে দাঁড়িয়েছেন, তখন গান্ধীজির ওর অপোনেন্টে গান্ধীজির একজন পছন্দের প্রার্থী পট্টাভি সীতারামাইয়া দাঁড়িয়েছিলেন। এই পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্ট হয়েছিলেন এবং এর ফলে গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর একটু মতবিরোধ হয় এবং পরবর্তীতে সুভাষচন্দ্র বসু সেই প্রেসিডেন্ট পদ থেকে কিন্তু ইস্তফা দিয়ে দেন এবং ইস্তফা দেওয়ার পর তারপর সুভাষচন্দ্র বসুর পরে কে প্রেসিডেন্ট হয়েছিলেন? আইএনসির প্রেসিডেন্ট হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন কি? আইএনসি এর অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি। চৌরিচৌরার ঘটনা, এখানে অপশন থেকে চৌরিচৌরার ঘটনা কবে হয়েছিল সেটা ডিলিট করো, এক্সাক্ট ডেট কিন্তু মনে রাখতে হবে। 4 ফেব্রুয়ারি 1922 সালে চৌরিচৌরার ঘটনা হয় এবং কোশ্চেন দেয় যে চৌরিচৌরা যে ঘটনা হয়েছিল সেটা কোথায় অবস্থিত? তো সেটা উত্তরপ্রদেশের গোরখপুরে। উত্তরপ্রদেশের গোরখপুর উত্তরপ্রদেশে অবস্থিত চৌরিচৌরা নামক জায়গাতে চৌরিচৌরা ঘটনা হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? তো দিল্লি থেকে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথায়? স্থানান্তরিত করেছিলেন দেবগিরি। দেবগিরিতে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অনেক সময় অপশনে দেবগিরি না থেকে থাকবে কি? থাকবে দৌলতাবাদ। তো দেবগিরিতে যাওয়ার পর এই দেবগিরির নাম পরিবর্তন করে মোহাম্মদ বিন তুগলক এর নাম রেখেছিলেন কি? নাম রেখেছিলেন দৌলতাবাদ। তো দৌলতাবাদ থাক বা দেবগিরি থাক, তো অ্যান্সার কিন্তু এটাই হবে। মাথায় রাখবে যে দেবগিরি থাকুক বা দৌলতাবাদ যেটাই থাকুক না কেন সেটাই কিন্তু তোমরা অ্যান্সার মার্কিং করবে। তো মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী কোথায় নিয়ে গিয়েছিলেন? দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গিয়েছিলেন। কোশ্চেন দেবে, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? তো মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম হলো জুনা খা। জুনা খান হলো মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম। এখান থেকে কোশ্চেন দেবে, মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন কে? তো মোহাম্মদ তুগলকের সময় ভারতে এসেছিলেন কে? এসেছিলেন ইবন বতুতা। বা এইভাবে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? তো মোহাম্মদ বিন তুগলকের সময়। ইবন বতুতা কোথাকার বাসিন্দা ছিলেন? তিনি মরক্কোর বাসিন্দা ছিলেন। তিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের টাইমে। কোশ্চেন দেবে, ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? তো ইবন বতুতার লেখা বইয়ের নাম হলো রেহেলা। বইয়ের নাম কি? ইবন বতুতার লেখা বইয়ের নাম হলো রেহেলা। চলে আসো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এখান থেকেও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন দেবে। তো তোমাদের এখানে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখানো হচ্ছে না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের পাশাপাশি আদার্স অন্যান্য কোশ্চেনও কিন্তু এখানে কভার করানো হচ্ছে। তো কেয়ারফুলি খাতায় কিন্তু অবশ্যই নোট ডাউন করবে, এখান থেকেও কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে। চলে আসো পরের কোশ্চেন। শিখদের পঞ্চকয়ের ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিলেন? গুরু রঞ্জিত সিং, গুরু গোবিন্দ সিং, না গুরু হরগোবিন্দ, না তেগ বাহাদুর? তো শিখদের পঞ্চক এর ধারণা কে দিয়েছিলেন? এর ধারণা দিয়েছিলেন গুরু গোবিন্দ সিং। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে।
যদি কোশ্চেন দেয় গুরু গোবিন্দ সিং কততম শিখদের ধর্মগুরু ছিলেন, তো মাথায় রাখবে শিখদের দশম ধর্মগুরু ছিলেন কে? দশম ধর্মগুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। তো গুরু তেগ বাহাদুর, এর আগে নবম গুরু কে ছিলেন? তেগ বাহাদুর। তো তেগ বাহাদুরের মৃত্যুর পর গোবিন্দ সিং শিখদের নেতৃত্ব দিয়েছিলেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন এবং মুঘলদের হাত থেকে তিনি কিন্তু এই শিখ সম্প্রদায়কে রক্ষা করেছিলেন। তো ইনি শিখদের জীবনে পঞ্চক বা খালসার প্রবর্তন করেন। পঞ্চক বা খালসা, খালসার প্রবর্তন করেন। তো কোশ্চেন দেবে খালসার প্রবর্তন করেন কে? খালসার প্রবর্তন করেন গুরু গোবিন্দ সিং। এই পঞ্চক কি কি? এখানে দেখো লিখছি। পঞ্চকর মধ্যে ফার্স্ট ক ফর কেশ, কেশ, কারা, কাঙ্গা, কাছেরা আর কৃপান। তো পঞ্চ ক ফর কেশ, কারা, কাঙ্গা, কাছেরা অ্যান্ড কৃপান। আচ্ছা, এখান থেকে রিলেট করো এই শিখদের থেকে দুজন শিখ গুরু আছেন যাদেরকে মুঘলরা হত্যা করেছিল। তো মোঘলরা দুজন শিখ গুরুকে হত্যা করেছিল। কতজন? দুজন। তো সেই দুজন শিখ গুরু থেকে কোশ্চেন দেয় যে গুরু অর্জুন দেবকে কে হত্যা করেছিলেন আর গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন। তো অর্জুন দেব, গুরু অর্জুন, অর্জুন দেবকে হত্যা করেন কে? অর্জুন দেবকে হত্যা করেন জাহাঙ্গীর। অর্জুন দেবকে হত্যা করেন জাহাঙ্গীর। অর্জুন দেব কততম ছিলেন? পঞ্চম শিখ গুরু ছিলেন, ফিফথ শিখ গুরু ছিলেন। আর আরেকজন শিখ গুরু আছে, তার নাম হলো তেগ বাহাদুর। এক্ষুনি বললাম তেগ বাহাদুর কততম? তেগ বাহাদুর হলো নবমতম, নাইন্থ। তেগ বাহাদুর কততম? নাইন্থ। এই নাইন্থ শিখ গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেছিলেন? হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। কে হত্যা করেছিলেন? ঔরঙ্গজেব। তো দুজন মুঘল সম্রাট দুজন শিখ গুরুকে হত্যা করেন। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন জাহাঙ্গীর এবং তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কে? হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। আচ্ছা, এখানে শিখ গুরুর প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে দশম শিখ গুরু মানে 10টা শিখ গুরুর মধ্যে কিছু ইম্পর্টেন্ট শিখ গুরু আছে যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কোশ্চেন দেবে এইভাবে যে প্রথম শিখ গুরুর নাম কি? প্রথম শিখ গুরু। তো প্রথম শিখ গুরু হলেন গুরু নানক। গুরু নানক হলেন প্রথম শিখ গুরু এবং ইনি হলেন শিখ ধর্মের প্রবর্তক, অর্থাৎ ফাউন্ডার অফ শিখস। কাকে বলা হয়? বলা হয় গুরু নানককে। কোশ্চেন দেবে সেকেন্ড শিখ গুরু কে ছিলেন? তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখলে দেখবে কোশ্চেন দিয়েছে। তো সেকেন্ড শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ। কোশ্চেন দেবে থার্ড শিখ গুরু কে ছিলেন? তো থার্ড শিখ গুরু ছিলেন গুরু অমর দাস। কোশ্চেন দেবে তোমাদের ফোর্থ শিখ গুরু কে ছিলেন? তো ফোর্থ শিখ গুরু ছিলেন গুরু রামদাস। গুরু রামদাসটা ইম্পর্টেন্ট এই কারণে, গুরু রামদাসকে বলা হয় ফাউন্ডার অফ অমৃতসর। তো অমৃতসরের প্রতিষ্ঠাতাকে? ফাউন্ডার অফ অমৃতসর, ফাউন্ডার অফ অমৃতসর। অমৃতসরের প্রতিষ্ঠাতাকে? চতুর্থ শিখ গুরু গুরু রামদাস। কোশ্চেন দেবে ফিফথ শিখ গুরু, এক্ষুনি পড়ালাম ফিফথ শিখ গুরুকে হত্যা করেছিলেন কে? জাহাঙ্গীর হত্যা করেছিলেন। তো ফিফথ শিখ গুরুর নাম কি? ফিফথ শিখ গুরুর নাম হলো গুরু অর্জুন দেব। এই অর্জুন দেব অমৃতসরের যে সান টেম্পল, সরি গোল্ডেন টেম্পল আছে, অমৃতসর গোল্ডেন টেম্পল, এই অমৃতসরের গোল্ডেন টেম্পলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব। কোশ্চেন দেবে এখান থেকে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম নাম মনে রাখলেও হবে। এখান থেকে কোশ্চেন দেয় নাইন্থ শিখ গুরু, নবম শিখ গুরু কে? নবম শিখ গুরু হলেন গুরু তেগ বাহাদুর। এই গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন এক্ষুনি বললাম ঔরঙ্গজেব। এবং দশম শিখ গুরু যেটা কোশ্চেনে ছিল গুরু গোবিন্দ সিং হলো শিখদের দশম শিখ গুরু। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে শিখদের ধর্ম গ্রন্থের নাম কি?
শিখদের ধর্মগ্রন্থ? তো প্রত্যেকেই জানো আশা করি শিখদের ধর্মগ্রন্থের নাম হলো গ্রন্থ সাহেব। গ্রন্থ সাহেব হলো শিখদের ধর্মগ্রন্থের নাম। চলে আসো পরবর্তী কোশ্চেন। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিল কত সালে? 1930 সালে শুরু করেছিল। অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। তো গান্ধীজি 1930 সালে 12ই মার্চ আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে, আচ্ছা কোশ্চেন এইভাবেও দিতে পারে যে কোথা থেকে শুরু করেছিলেন? তো শুরু করেছিলেন গুজরাটের আহমেদাবাদের আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে শুরু করেছিলেন এবং 12ই মার্চ 1930 সালে যাত্রা শুরু করেন। এর ঠিক 24 দিন পর 5 এপ্রিল তিনি ডান্ডিতে পৌঁছান এবং গান্ধীজির এই যে অভিযান ডান্ডি অভিযান, এই ডান্ডি অভিযানটা লবণ সত্যাগ্রহ নামেও কিন্তু পরিচিত। কারণ তিনি সেই ডান্ডি নামক জায়গাতে পৌঁছে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করেছিলেন। সেই কারণে এই অভিযানটা লবণ সত্যাগ্রহ নামেও কিন্তু পরিচিত। এই লবণ সত্যাগ্রহের পর গান্ধীজি সেখানে অনেক ভিড় জমে গিয়েছিল, অর্থাৎ তার সত্যাগ্রহে অনেক লোক পার্টিসিপেট করেছিল। এটা দেখে গান্ধীজি সেখান থেকে একটা আন্দোলন শুরু করে। সেটা আন্দোলনের নাম হলো আইন অমান্য আন্দোলন। তো কোশ্চেন দেয় কোন অভিযানের পর গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? তো মাথায় রাখবে ডান্ডি অভিযানের পর গান্ধীজি আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। এখান থেকে কোশ্চেন দিতে পারে এই যে লবণ সত্যাগ্রহ হয়েছিল বা ডান্ডি অভিযান হয়েছিল বা আইন অমান্য আন্দোলন হয়েছিল, এই টাইমে ভারতের ভাইসরয় কে ছিলেন? তো এই টাইমে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। লর্ড আরউইন ছিলেন ভারতের ভাইসরয়। চলে আসো পরের কোশ্চেন। ভারত শাসন আইন পিটস ইন্ডিয়া অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় 1784 সালে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো সেটা হলো ডাব্লিউবিপি এবং কেপি স্পেশাল ক্লাস, যার মধ্যে কেপি কনস্টেবলের 2023-এর যে এক্সামটা হয়ে গেছে তার জিকেজিএস এর কোশ্চেন গুলো এখন তোমাদের আলোচনা করানো হচ্ছে। এছাড়া এই চ্যানেলে পিএসসির এক্সাম, পুলিশের সমস্ত এক্সাম, এসএসসি এক্সাম, প্রত্যেকটা যে এক্সামের নাম তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ আলাদা আলাদা ভাবে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তীতে ক্লাসগুলো দেখে নিতে পারবে। এবং ক্লাসের শুরুতে যেমনটা বললাম যে তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ক্রিয়েট করা আছে। সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে বা কোন দিন কোন টাইমে কোন ক্লাস হবে সেই রুটিন প্রোভাইড করা বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সট্রা কোনো ইনফরমেশন থাকলে এক্সাম ওরিয়েন্টেড বা কোনো নোটিফিকেশন প্রকাশিত হলে সবকিছুই কিন্তু তোমাদের গ্রুপে প্রোভাইড করা হয়। তাই প্রত্যেককে বলছি গ্রুপে যুক্ত হয়ে যাও। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করলেই আমরা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে অ্যাড করে নেবো। এছাড়া আরও আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে। এখানে এখন তোমরা যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ইংলিশের ক্লাস প্রোভাইড করা হবে এই চ্যানেলে। এর পাশাপাশি বাদ বাকি যে ম্যাথের ক্লাস সমস্ত এক্সামের জন্য, সেই ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলেও তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি দুটো চ্যানেল থেকে তোমরা তোমাদের সামনে যে টার্গেটেড এক্সাম আছে পুলিশের এক্সামের পাশাপাশি আদার্স এক্সামের জন্য যদি কেউ প্রিপারেশন নিতে চাও তো সেই এক্সামের জন্য তোমরা এই চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন নিতে পারো। চলে আসো পরের কোশ্চেন। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, প্রথম রাজরাজ, তৃতীয় গোবিন্দ না নরসিংহ বর্মন? তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দিত যে পল্লব বংশের ফাউন্ডার অর্থাৎ পল্লব বংশের প্রতিষ্ঠাতা, পল্লব বংশের ফাউন্ডার বা পল্লব বংশের প্রতিষ্ঠাতাকে, তখন অ্যান্সার কি হতো? তখন অ্যান্সার হতো
সিংহ বিষ্ণু হলো পল্লব বংশের প্রতিষ্ঠাতা। যদি কোশ্চেন দিত যে পল্লব বংশের শেষ রাজা কে ছিল, তো পল্লব বংশের শেষ রাজা ছিল অপরাজিতা বর্মন। পল্লব বংশের শেষ রাজা অপরাজিতা বর্মন। যদি কোশ্চেন দেয় যে পল্লব বংশের ক্যাপিটাল কোথায় ছিল, পল্লব বংশের রাজধানী, তো পল্লব বংশের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কোথায় ছিল? কাঞ্চিপুরম ছিল পল্লব বংশের রাজধানী। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কোন বড় লাটকে ভারতের রেলপথের নির্মাণের পৃথকীকরণ বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বহুবার রিপিটেড কোশ্চেন এক্সামের অ্যান্সার হবে লর্ড ডালহৌসিকে ভারতের রেলওয়ের জনক বলা হয়। তো লর্ড ডালহৌসি সময় কোশ্চেন দেবে যে ভারতের যে রেলপথ প্রথম যে রেল চলেছিল সেই রেল চলার পিছনে কোন কোম্পানি কাজ করেছিল? তো লর্ড ডালহৌসির সময় গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি ভারতের রেলপথের প্রতিষ্ঠাতা করেন। শর্টে দিতে পারে GIPR, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি ভারতের প্রথম রেলপথের প্রতিষ্ঠাতা করে। কার সময়? লর্ড ডালহৌসির সময়। তো ভারতের প্রথম রেল কবে চলেছিল? 16 এপ্রিল, 16 এপ্রিল 1853 সালে ভারতের প্রথম রেল চলে। কোথা থেকে কোথার মধ্যে ভারতের প্রথম রেল চলেছিল? বোম্বে টু থানে, বোম্বে টু থানে। এটা আমরা সবাই পড়ে এসেছি, কিন্তু স্পেসিফিক যদি করে দেয় তখন বোম্বের কোথায়? বোম্বের বোরিবান্দার, বোম্বের বোরিবান্দার থেকে থানের মধ্যে সর্বপ্রথম রেল পরিষেবা চলেছিল। কোশ্চেন দেবে কত কিলোমিটার ডিস্টেন্স ছিল এই বোম্বে টু থানের মধ্যে? তো ডিস্টেন্স ছিল 34 কিলোমিটার ডিস্টেন্স ছিল। কোশ্চেন দিতে পারে যে রেলটা চলেছিল তার কোচের সংখ্যা কটা ছিল? 14টা কোচ ছিল। প্যাসেঞ্জার কটা ছিল যদি কোশ্চেন দেয়? তো 400 প্যাসেঞ্জার নিয়ে ভারতের প্রথম রেল চলেছিল। ভারতের প্রথম রেল ট্রেন চলেছিল কোথায়? বোম্বে টু থানের মধ্যে। লর্ড ডালহৌসি থেকে আরো একটা ফ্যাক্ট রিলেট করো, তোমাদের রিসেন্টলি যে ফুড এসআই এক্সাম হয়েছে সেখানে সম্ভবত সেকেন্ড শিফটে কোশ্চেন দেখলাম, কোশ্চেন দিয়েছিল সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতির প্রবর্তককে? সত্য বিলোপ নীতির প্রবর্তক হলেন লর্ড ডালহৌসি। কোশ্চেন দেবে যে বিধবা বিবাহ আইন, বিধবা বিবাহ আইন, এই বিধবা বিবাহ আইনের খসড়া কে রচনা করেছিলেন? রচনা করেছিলেন লর্ড ডালহৌসি। এবং লর্ড ডালহৌসির পরে এসেছিল লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং এসে সেই বিধবা বিবাহ আইনটাকে পাশ করেছিলেন। লর্ড মেয়ো থেকে রিলেট করো এখানে। লর্ড মেয়ো একমাত্র ভাইসরয় যিনি তার পদে থাকাকালীন মারা গিয়েছিলেন, অর্থাৎ তার টাইম পিরিয়ডে তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। তার যে টাইম পিরিয়ড সেই টাইম পিরিয়ডের মধ্যে একমাত্র ভাইসরয় যিনি মারা গিয়েছিলেন। আর লর্ড মেয়ো থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ভারতের প্রথম জনগণনা, ভারতের প্রথম সেন্সাস, প্রথম জনগণনা কবে হয়েছিল? তো প্রথম জনগণনা হয়েছিল 1871 সালে। এটা কিন্তু কমপ্লিট জনগণনা হয়নি। তো ভারতের প্রথম জনগণনা কবে হয়? 1871 সালে। কার আমলে? লর্ড মেয়র আমলে হয়। এবং 1881 সাল থেকে কমপ্লিট জনগণনা অর্থাৎ রেগুলার বেসিসে জনগণনা শুরু হয়েছিল। 1872 সালে ভারতের প্রথম জনগণনা হয়েছিল লর্ড মেয়র আমলে। লর্ড কার্জন থেকে রিলেট করো। 16 অক্টোবর 1905 সালে ইনি বাংলাকে ভাগ করেছিলেন, অর্থাৎ বঙ্গভঙ্গ করেছিলেন। তো বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় ছিলেন
লর্ড কার্জন। লর্ড কর্নওয়ালিস থেকে রিলেট করো। স্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? স্থায়ী বন্দোবস্ত স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। চলে আসো পরবর্তী কোশ্চেন। সংহিতা, আরণ্যক এবং মহাভারত ও উপনিষদের মধ্যে কোনটা বেদের অংশ নয়? তো সংহিতা বেদের অংশ, উপনিষদ এটাও বেদের অংশ, আরণ্যক এটাও বেদের অংশ। বেদের অংশ নয় সেটা হলো কি মহাভারত, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন যদি দেয় মহাভারত কে লিখেছেন, তো মহাভারত লিখেছেন বেদ ব্যাস। বেদ ব্যাস লিখেছেন মহাভারত। কোশ্চেন দেবে মহাভারতে টোটাল কতগুলো পর্ব আছে? তো মহাভারতে টোটাল 18টা পর্ব আছে। কোশ্চেন দেবে মহাভারত যখন প্রথম রচনা হয় একদম ফার্স্ট টাইমে, তো প্রথমে মহাভারতে কতগুলো শ্লোক ছিল? 8800টা কিন্তু শ্লোক ছিল। এখন বর্তমানে 1,10,000 সামথিং শ্লোক কিন্তু ক্রস করে গিয়েছে। তো এই 8800 শ্লোক যখন ছিল প্রথম যখন বেদব্যাস এই মহাভারতটা লিখেছিলেন, সেই টাইমে এই 8800 শ্লোক এটা কিন্তু আরেকটা নামে পরিচিত ছিল। কি নামে পরিচিত ছিল? পরিচিত ছিল জয় সংহিতা। জয় সংহিতা নামে এটি পরিচিত ছিল। অর্থাৎ এই 8800টা শ্লোক কি নাম ছিল? নাম ছিল জয় সংহিতা। কোশ্চেন দেবে যে এই যে 18টা পর্ব, এই 18টা পর্বের মধ্যে সব থেকে ফেমাস পর্ব, সব থেকে প্রসিদ্ধ পর্ব কোনটা? তো সব থেকে ফেমাস পর্ব হলো ভীষ্ম পর্ব। সব থেকে ফেমাস পর্ব ভীষ্ম পর্ব। কোশ্চেন দেবে তোমাদের এখান থেকে এই ভীষ্ম পর্ব থেকে যে ভগবদ গীতা, ভগবদ গীতায় মহাভারতের কোন পর্বের কথা উল্লেখ আছে? তো ভগবদ গীতাতে মহাভারতের এই ভীষ্ম পর্বের কথা উল্লেখ আছে। কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল, খেয়াল রাখবে। এখানে আরণ্যক ডিসকাস করি। আরণ্যক এর নামকরণ কেন হয়েছে? কারণ জঙ্গলে অর্থাৎ অরণ্যে বসে লেখা হয়েছে বলে এর নাম হয়েছে আরণ্যক। তো বেদের মধ্যে ঋগ্বেদ, ঋগ্বেদ, তারপর সামবেদ এবং যজুর্বেদ, এগুলো প্রত্যেকটাই কিন্তু অরণ্যে বসে লেখা হয়েছিল। তাই এই তিনটে বেদকে আমরা বলবো আরণ্যক। একমাত্র অথর্ববেদ কে কিন্তু আরণ্যক বলা যায় না, কারণ অথর্ববেদ অরণ্যে বসে কিন্তু লেখা হয়নি। কোশ্চেনটা খেয়াল রাখবে। কোশ্চেন এক্সামে এইভাবে দেবে যে 4টে বেদের মধ্যে কোনটি আরণ্যক নয়? তো অ্যান্সার হয়ে যাবে অথর্ববেদ। উপনিষদ থেকে রিলেট করো। উপনিষদ থেকে কোশ্চেন যদি দেবে সব থেকে বড়, সব থেকে বড় উপনিষদ নাম সহজেই মনে রাখতে পারবে, বড় থেকে বৃহৎ। তো বৃহদারণ্যক উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ হলো সব থেকে বড় উপনিষদ। কোশ্চেন দেবে এখান থেকে উপনিষদ থেকে, যে কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে এটা কিসে উল্লেখ আছে? তো যদি কোশ্চেন লেভেল ইজি থাকে তখন এরকম দেবে সংহিতা, উপনিষদ, আরণ্যক, মহাভারত। তো অ্যান্সার হবে উপনিষদ। যদি একটু ডিফিকাল্টি করে তখন কোশ্চেন দেবে যে সত্যমেব জয়তে কোন উপনিষদে উল্লেখ আছে সত্যমেব জয়তের কথা? তো মাথায় রাখবে মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তের কথা উল্লেখ আছে। কোশ্চেন দেবে এই যে ওং চিহ্ন, এই ওং চিহ্ন কোন উপনিষদে উল্লেখ আছে? তো ওং চিহ্ন আছে কঠোপনিষদ। কঠোপনিষদে ওং চিহ্নের কথা উল্লেখ আছে। তো সত্যমেব জয়তে আছে মুন্ডক উপনিষদে, ওং চিহ্ন আছে কঠোপ উপনিষদে, সব থেকে বড় উপনিষদ হলো বৃহদারণ্যক উপনিষদ। এগুলো কিন্তু এখান থেকে মাথায় রাখবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো 1885 সালে কংগ্রেসের ফার্স্ট অধিবেশন আয়োজন হয়েছিল কোথায়? আয়োজন হয়েছিল বোম্বাইতে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন দেবে আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে, ফাউন্ডারকে?
তো প্রতিষ্ঠাতা হলেন অ্যালান অক্টাভিয়ান হিউম, হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম। কবে প্রতিষ্ঠা করেন? 1885 সালে প্রতিষ্ঠা করেন। কংগ্রেসের প্রথম অধিবেশন হওয়ার কথা ছিল এক্স্যাক্টলি পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু পুনেতে প্লেগ ছড়িয়ে যাওয়ার জন্য সেই জায়গাটা চেঞ্জ করা হয়, চেঞ্জ করে সেই ফার্স্ট অধিবেশনটা আয়োজন হয় কোথায়? বোম্বাই। তো কোশ্চেন যদি ডিফিকাল্টি করে, স্পেসিফিক জানতে চাইবে যে বোম্বাইয়ের কোথায় হয়েছিল প্রথম অধিবেশন। তো বোম্বাইয়ের গোকুল দাস গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। তো কোশ্চেন দেবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? তো ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি, ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম অধিবেশনের সভাপতি। কোশ্চেন দেবে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য প্রেসিডেন্ট ছিলেন? টোটাল মেম্বার কতজন ছিলেন? তো টোটাল সদস্য ছিলেন 72 জন। তো এই যে এক্সট্রা পয়েন্টগুলো বললাম, এখান থেকে 5টা পয়েন্ট বললাম, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছে। তো পয়েন্টগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর এগুলো কিন্তু তোমরা পিডিএফ এ ডাউনলোড করতে পারবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেইগুলোই তোমরা শুধুমাত্র পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, দেখবে @TheLearningExpertSD বলে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে টেলিগ্রাম গ্রুপের, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত? তো কোশ্চেনটা কিন্তু 2 থেকে 3 বার রিপিট করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতে, সেটা পিএসসি হতে পারে, ডাব্লিউবিপিও হতে পারে। তো বাংলার আকবর নামে পরিচিত ছিলেন কে? পরিচিত ছিলেন হুসেন শাহ। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, ঝুলন্ত উপত্যকা অর্থাৎ হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপ? আচ্ছা, এর আগে এই 10টা কোশ্চেন তোমাদের এসেছিল 40টা কোশ্চেনের মধ্যে ইতিহাস থেকে। এবার আসছি আমরা ভূগোলের কোশ্চেনে। তো 11 নম্বর কোশ্চেন, ভূগোলের কোশ্চেন, ঝুলন্ত উপত্যকা অর্থাৎ হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? তো হ্যাঙ্গিং ভ্যালি হবে এর মধ্যে হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো হিমবাহের গতি, বরফের ঘনত্ব আর শিলার প্রকৃতি, এই তিনটের ওপরে কিন্তু হিমবাহের ক্ষয়কার্যতা নির্ভর করে। কি কি বললাম? হিমবাহের গতি অর্থাৎ সেই গ্লেসিয়ারটা, হিমবাহটা কত স্পিডে আসছে, তারপর হিমবাহের যে ঘনত্ব অর্থাৎ বরফের ঘনত্ব সেটাও ডিপেন্ড করে, এবং যার উপর পড়ছে সেই শিলার প্রকৃতির উপরে নির্ভর করে। এই তিনটের উপরে ডিপেন্ড করে এই ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয়, অর্থাৎ হ্যাঙ্গিং ভ্যালির কিন্তু সৃষ্টি হয়। যদি এখান থেকে কোশ্চেন দেয় যে লার্জেস্ট গ্লেসিয়ার, ভারতের সব থেকে বড় গ্লেসিয়ার, বড় হিমবাহ, লার্জেস্ট গ্লেসিয়ার অফ ইন্ডিয়া, ভারতের সব থেকে বড় হিমবাহ কোনটা? তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে সিয়াচেন গ্লেসিয়ার। সিয়াচেন গ্লেসিয়ার হলো ভারতের সব থেকে বড় হিমবাহ। চলে আসো পরের কোশ্চেন, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? তো নীলগিরির উচ্চতম শৃঙ্গ হলো দোদা বেতা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে তোমাদের কিছু উচ্চতম শৃঙ্গ রিলেট করাবো, যেগুলো বহুবার তোমাদের এক্সামে কোশ্চেন দিয়েছে। তার আগে রিলেট করো, নীলগিরি থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেয় যে পূর্বঘাট, তোমরা দেখেছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়? তো পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয় কোথায় এসে? মিলিত হয় নীলগিরিতে এসে। তো এখানে ভারতের সাউথ সেকশনটা একটুখানি আঁকছি গুজরাটের থেকে নিচের দিকে, রাফলি আঁকছি।
তো এখানে পূর্বঘাট পর্বতমালা হলো এটা, এদিকে পূর্বঘাট পর্বতমালা আসছে আর এখান থেকে আসছে পশ্চিমঘাট পর্বতমালা। তো এই যে মিলিত পয়েন্ট, এখানেই কি অবস্থিত, এখানেই অবস্থিত নীলগিরি, নীলগিরি পর্বতমালা। তো পূর্বঘাট এবং পশ্চিমঘাট, এই কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে, বিভিন্ন এক্সামে দেয়। কোথায় মিলিত হয়? মিলিত হয় নীলগিরিতে, যার হাইস্ট পিক হলো কি, যার হাইস্ট পিক হলো দোদা বেতা। এখান থেকে যদি কোশ্চেন দেয় তোমাদের যে দক্ষিণ ভারতের উচ্চতম পিক, অর্থাৎ হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্গ কোনটা? তো দক্ষিণ ভারতের সব থেকে উচ্চতম শৃঙ্গ আন্নামালাই পর্বতের আনাইমুদি, আনাইমুদি হলো সর্বোচ্চতম শৃঙ্গ। যেহেতু দক্ষিণ ভারতের সর্বোচ্চতম শৃঙ্গ, এর হাইট মনে রাখতে হবে 2695, 2695 মিটার হলো এর হাইট। যদি কোশ্চেন দেয় হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটা? তো ভারতের উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা হলো ভারতের উচ্চতম শৃঙ্গ। যেহেতু ভারতের উচ্চতম শৃঙ্গ, তাই এখানে এর হাইট তোমাদের মুখস্থ রাখতে হবে। এর হাইট কিভাবে মনে রাখবে? 8586, 8586 মিটার। 8586 এইভাবে মনে রাখতে গেলে মুখস্থ থাকবে না, মনে রাখবে 8586 মিটার হলো কাঞ্চনজঙ্ঘার হাইট। যদি কোশ্চেন তোমাদের এখান থেকে একটু ঘুরিয়ে করে যে অখণ্ড ভারতের, অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে K2 বা গডউইন অস্টিন হলো অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এই K2টা বর্তমানে পাক অকুপাইড কাশ্মীরে অবস্থিত। যেহেতু পাক অকুপাইড কাশ্মীরটা এখন বর্তমান ভারতের মধ্যে আসছে না, সেই কারণে কিন্তু K2 কে আমরা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলতে পারি না। কিন্তু অখণ্ড ভারত যখন উল্লেখ করবে, তখন আমরা অ্যান্সার করব যে K2 অর্থাৎ গডউইন অস্টিন হলো অখণ্ড ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এবার এখানে হাইয়েস্ট পিক সম্বন্ধে আলোচনা হচ্ছে যখন, এখানে তোমাদের যদি কোশ্চেন দেয় যে হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে উচ্চতম শৃঙ্গ কোনটা? প্রত্যেকেই জানো মাউন্ট এভারেস্ট। কোশ্চেন দেবে এখান থেকে যে মাউন্ট এভারেস্টের হাইট কত? 8848.86 মিটার। এক্সাক্ট ডাটা কিন্তু মনে রাখতে হবে। 8848.86 মিটার হলো মাউন্ট এভারেস্টের হাইট। কোশ্চেন দিয়েছিল রিসেন্টলি মাউন্ট এভারেস্টের, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। কোশ্চেন দিয়েছিল যেটা, যে নেপালে মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকা হয়? তো নেপালে মাউন্ট এভারেস্টের নাম হলো সাগর মাথা। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের হাইয়েস্ট পিকের নাম কি? আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ আন্দামানেই অবস্থিত এবং তার নামে কি, তার নাম কি, মানে উত্তর আন্দামানেই অবস্থিত। তার নাম হলো স্যাডেল পিক। তার নাম কি? তার নাম হলো স্যাডেল পিক। এই স্যাডেল পিকের হাইট কত? হাইট 730 সামথিং, 737 মিটার হলো এর হাইট। চলে আসো এর পরবর্তী কোশ্চেনে। হেমাটাইট কোন খনিজ পদার্থের একটি ধরন, অর্থাৎ কিসের আকরিক হলো হেমাটাইট? তো হেমাটাইট হলো লোহার আকরিক। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। হেমাটাইটের যে রাসায়নিক সংকেত, সেই সংকেতটা কি? Fe2O3 বা Fe2O3 কে কি বলা হয়? ফেরিক অক্সাইড, ফেরিক, ফেরিক অক্সাইড। তো হেমাটাইটের রাসায়নিক সংকেত হলো Fe2O3 ফেরিক অক্সাইড। তো এটা কি? আকরিক লোহা, অর্থাৎ লোহার আকরিক হলো একটা হেমাটাইট। আচ্ছা, লোহার 4টে আকরিক এখান থেকে রিলেট করা আছে, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে এর মধ্যে সর্বোৎকৃষ্ট আকরিক কোনটা লোহার? তো লোহার সব থেকে বেস্ট আকরিক হলো ম্যাগনেটাইট,
ম্যাগনেটাইট, যাতে লোহার পার্সেন্টেজ থাকে 72%। এরপরে আসে কি, এরপরে আসে এই হেমাটাইট। হেমাটাইট হেমাটাইটের মধ্যে লোহার পার্সেন্টেজ থাকে 60 থেকে 70%-এর মতো। এরপর লোহার যে আকরিকটা হয় সেটা হলো লিমোনাইট। লিমোনাইটের মধ্যে 50 থেকে 60% লোহা পাওয়া যায়, এবং সব থেকে লোয়েস্ট কোয়ালিটি যেটা সেটা হলো সিডেরাইট। সিডেরাইটের মধ্যে লেস দ্যান 40% কিন্তু লোহা পাওয়া যায়। তাহলে লোহার সব থেকে বেস্ট আকরিক কি? সব থেকে বেস্ট আকরিক হলো ম্যাগনেটাইট। চলে আসো পরবর্তী। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করিয়ে দিই। ভারতে সব থেকে বেশি লৌহ উৎপাদন হয় কোথা থেকে? ভারতের সব থেকে বেশি লৌহ উৎপাদনকারী, ভারতের সব থেকে বেশি লৌহ উৎপাদনকারী স্টেট কি? স্টেট হলো ওড়িশা। চলে আসো পরের কোশ্চেন। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? তো পাললিক, ভূগর্ভস্থ, আগ্নেয় না রূপান্তরিত? তো গ্রানাইট হলো এক প্রকার আগ্নেয় শিলার উদাহরণ। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তোমাদের 4টে কোশ্চেন দিয়েছিল। এই 4টে কোশ্চেন 11, 12, 13 এবং 14 ভূগোল থেকে। এরপর চলে আসো তোমাদের, এটা সংবিধানের কোশ্চেন, এটা জিওগ্রাফি না, টাইপিং মিস্টেক আছে, পলিটি। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনার সঙ্গে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষতা এই দুটো শব্দ যুক্ত করা হয়েছে? তো বহুবার পড়িয়েছিলাম, 42তম অ্যামেন্ডমেন্টে কিন্তু আমাদের প্রস্তাবনার সাথে 3টে শব্দ অ্যাড হয়েছিল, দুটো না, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা। অর্থাৎ 42 অ্যামেন্ডমেন্টে কি কি হয়েছে আরো আরেকবার এখান থেকে রিলেট করাচ্ছি। 42 অ্যামেন্ডমেন্ট, 42 অ্যামেন্ডমেন্ট, 42তম সংশোধনী। তো 42তম সংশোধনীর দ্বারা আমাদের যে প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা, এই প্রস্তাবনাতে কিন্তু একমাত্র একবারই সংশোধন হয়েছে, সেটা কততম সংশোধনীতে? 42তম সংশোধনীতে। তো এই প্রিয়াম্বেলে 3টে শব্দ অ্যাড হয়েছে, একটা হলো সোশ্যালিস্ট, সোশ্যালিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক, একটা হলো সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, আর একটা হলো ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি অর্থাৎ অখণ্ডতা। এই 3টে শব্দ অ্যাড হয় কোথায়? 3টে শব্দ অ্যাড হয় প্রিয়াম্বেলে, এবং মাথায় রাখবে একমাত্র একবারই কিন্তু এখনো পর্যন্ত প্রিয়াম্বেলে সংশোধন হয়েছে। এছাড়া 42তম সংশোধনীতে হয়েছিল 10টা ফান্ডামেন্টাল ডিউটিস, 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয় এই 42তম সংশোধনীর মাধ্যমে। এবং এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলো কোন পার্টের অন্তর্গত? পার্ট নাম্বার 4 এর অন্তর্গত। এবং কোন আর্টিকেলে আছে ফান্ডামেন্টাল ডিউটিস গুলো? আর্টিকেল নাম্বার 51 এ আছে। যদি কোশ্চেন দেয় যে বর্তমান ভারতের টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস এর সংখ্যা কটা? টোটাল ফান্ডামেন্টাল ডিউটিস এর সংখ্যা হলো 11টা, যার মধ্যে 10টা অ্যাড হয়েছিল 42তম সংশোধনীর মাধ্যমে, এবং 11 নাম্বারটা অ্যাড হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? এটাও কিন্তু কোশ্চেন দেয়। তো 86 অ্যামেন্ডমেন্ট, 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 11তম ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়। কবে হয়েছিল 86 অ্যামেন্ডমেন্ট? 2002 সালে হয়েছিল। আচ্ছা, কোশ্চেন দিতে পারে যে 42তম সংশোধনী এটা কবে হয়েছিল? তো এটা হয়েছিল 1976 সালে। এছাড়া এই 42তম সংশোধনীতে স্টেট 7ম শিডিউলে, 7th শিডিউলে কিছু পরিবর্তন হয়। 7 শিডিউল। তো 7 শিডিউলে কি পরিবর্তন হয়? 7 শিডিউলে কিছু স্টেট লিস্টের জিনিস চলে যায় কোথায়? চলে যায় কনকারেন্ট লিস্টে। কোথায় চলে যায়? কনকারেন্ট লিস্টের মধ্যে চলে যায়। কি কি জিনিস চলে যায়? চলে যায় এডুকেশন, চলে যায় অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস। এগুলো
স্টেট লিস্ট থেকে চলে আসে কোথায়, চলে আসে কনকারেন্ট লিস্টের মধ্যে। এছাড়া 42তম সংশোধনীর মাধ্যমে হাইকোর্টের কিছু জুডিশিয়াল পাওয়ারকে রিডিউস করা হয়, কিছু জুডিশিয়াল পাওয়ার সেখানে অ্যামেন্ড করা হয়। এছাড়া ডিপিএসপিতে কিছু আর্টিকেল অ্যাড হয়, আর্টিকেল নাম্বার 39, আর্টিকেল নাম্বার 39 এ, আর্টিকেল নাম্বার 43 এ, আর্টিকেল নাম্বার 48 এ, এগুলো ডিপিএসপিতে অ্যাড করা হয়। তো এত কিছু জিনিস হওয়ার জন্য এই 42তম সংশোধনীকে বলা হয় কি, 42তম সংশোধনীকে বলা হয় মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কি বলা হয়? মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো কোশ্চেন দিয়েছিল মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় কততম সংশোধনীকে? বলা হয় 42তম সংশোধনীকে। আচ্ছা, 52তম সংশোধনীটা এখান থেকে একটু রিলেট করিয়ে দিই। 52তম সংশোধনীটা ফেমাস কেন? ফেমাস এই কারণে, 52তম সংশোধনীর মাধ্যমে অ্যান্টি ডিফেকশন ল, অ্যান্টি ডিফেকশন ল এটাকে অ্যাড করা হয়েছিল, অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন এটাকে অ্যাড করা হয়েছিল। কততম শিডিউলে অ্যাড করা হয়েছিল? 10th শিডিউলে। তো কোশ্চেন দেয় যে অ্যান্টি ডিফেকশন ল কততম শিডিউলের অন্তর্গত? তো 10ম শিডিউলের অন্তর্গত। চলে আসো পরের কোশ্চেন। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতের সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? তো কেন্দ্রীয় সরকারকে আইন পরামর্শ দেওয়ার জন্য ভারতের সংবিধানে তৈরি করা হয়েছে অ্যাটর্নি জেনারেলের পদটা, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন তোমাদের দেবে, এই যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এটা কততম আর্টিকেলে বলা আছে? তো এটা বলা আছে আর্টিকেল নাম্বার 76-এ। কোশ্চেন দেবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এর অ্যাপয়েন্টমেন্ট কে করে? এর কে অ্যাপয়েন্টমেন্ট করে? তো অ্যাপয়েন্ট করে ভারতের রাষ্ট্রপতি, ভারতের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি অ্যাটর্নি জেনারেল অফ জেনারেলকে তিনি অ্যাপয়েন্ট করেন। কোশ্চেন দেবে যে বর্তমানে অ্যাটর্নি জেনারেলের পদে কে নিযুক্ত আছেন? তো তার নাম হলো আর ভেঙ্কটা রামানি, আর ভেঙ্কটা রামানি। এই অ্যাটর্নি জেনারেলই হলেন ভারতের ফার্স্ট ল অফিসার, অর্থাৎ হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া, হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। তো কোশ্চেন দিতে পারে যে ভারতের হাইয়েস্ট ল অফিসার কে? তো হাইয়েস্ট ল অফিসার হলেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। তো কোশ্চেন এখান থেকে দিতে পারে যে ভারতের সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার কে? ইন্ডিয়াস সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার, ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার কে? তো ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট ল অফিসার হলেন সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া, সলিসিটার জেনারেল। তো সেকেন্ড হাইয়েস্ট ল অফিসারকে কি বলা হয়? সলিসিটার জেনারেল। তো এই সলিসিটার জেনারেলের ব্যাপারে কততম আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 143-তে বলা আছে। এবং বর্তমানে সলিসিটার জেনারেল পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন তুষার মেহতা, তুষার মেহতা সলিসিটার জেনারেল পদে নিযুক্ত আছেন। তো এই যে অ্যাটর্নি জেনারেল বা সলিসিটার জেনারেল এরা কিন্তু কেন্দ্রের। তো যদি কোশ্চেন দেয় যে রাজ্যের সব থেকে হাইয়েস্ট ল অফিসারকে? তো রাজ্যের ক্ষেত্রে হাইয়েস্ট ল অফিসারকে বলা হয় কি? বলা হয় অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট, অ্যাডভোকেট জেনারেল। এই অ্যাডভোকেট জেনারেলের ব্যাপারে কততম আর্টিকেলে বলা আছে? তো অ্যাডভোকেট জেনারেলের ব্যাপারে বলা আছে আর্টিকেল নাম্বার 165। তো রাজ্যের সব থেকে হাইয়েস্ট ল অফিসারকে? অ্যাডভোকেট জেনারেল। তো যদি কোশ্চেন দেয় আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বর্তমান অ্যাডভোকেট জেনারেল পদে কে নিযুক্ত আছেন? তার নাম কি? তার নাম হলো কিশোর দত্ত, কিশোর দত্ত বর্তমান অ্যাডভোকেট জেনারেল পদে নিযুক্ত আছেন। চলে আসো পরবর্তী কোশ্চেন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার। আচ্ছা, এই দুটো ছিল তোমাদের পলিটির ওপর থেকে কোশ্চেন। এই 15 নাম্বার 15 দাগ আর 16 দাগ এটা জিওগ্রাফি নয়, এটা পলিটি। তো পলিটি থেকে দুটো কোশ্চেন ছিল কেপি কনস্টেবল 2023-এ।
চলে আসো পরে ইকোনমিক্স এর কোশ্চেন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? ইজি কোশ্চেন এবং বহুবার পড়িয়েছিলাম এক্সামের আগে। তো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নেম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে আমরা শর্টে কি নামে চিনি? এসবিআই নামে চিনি। তো এর ইতিহাস আমি পড়িয়েছিলাম, আরো আরেকবার এখান থেকে রিলেট করাচ্ছি। ফার্স্টে তিনটে ব্যাংক ছিল, কি কি ছিল? ব্যাংক অফ ম্যাড্রাস, ব্যাংক অফ বোম্বে, আর ছিল ব্যাংক অফ ক্যালকাটা। এই তিনটে ব্যাংক মার্জ হয়। কবে মার্জ হয়? 1921 সালে মার্জ হয়। মার্জ হয়ে এর নাম হয়ে যায় কি? নাম হয়ে যায় ইম্পেরিয়াল ইম্পেরিয়াল ব্যাংক। এর নাম হয় ইম্পেরিয়াল ব্যাংক। এই ইম্পেরিয়াল ব্যাংক 1 জুলাই 1955 সালে এসে এই এই ইম্পেরিয়াল ব্যাংকটা রাষ্ট্রীয়করণ হয়। কি হয়? রাষ্ট্রীয়করণ, অর্থাৎ ন্যাশনালাইজ হয়। রাষ্ট্রীয়করণ হওয়ার পর এর নাম পরিবর্তন হয়ে যায় কি? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাই কোশ্চেন যদি দেয় যে ইম্পেরিয়াল ব্যাংকের বর্তমান নাম কি বা স্টেট ব্যাংকের পুরানো নাম কি ছিল, তখন অ্যান্সার হয়ে যাবে ইম্পেরিয়াল ব্যাংক। এই স্টেট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বর্তমান হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। কোশ্চেন দেবে স্টেট ব্যাংকের বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন দীনেশ কুমার খাড়া। দীনেশ কুমার খাড়া স্টেট ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। আচ্ছা, রিজার্ভ ব্যাংকটা এখান থেকে রিলেট করিয়ে দিই। রিজার্ভ ব্যাংকের ওপর থেকে যে কোশ্চেন গুলো দেয়, আরবিআই, আচ্ছা ওপরেই লিখছি, আরবিআই কবে ইস্টাবলিশ হয়েছিল? এক্সাক্ট ডেট মুখস্থ রাখতে বলেছিলাম। 1 এপ্রিল 1935 সালে আরবিআই ইস্টাবলিশ হয়। আরবিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আরবিআই এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই, মহারাষ্ট্রে আরবিআই এর হেডকোয়ার্টার অবস্থিত। আরবিআই যখন ইস্টাবলিশ হয় এই 1 এপ্রিল 1935 সালে, তখন এর হেডকোয়ার্টার কোথায় ছিল? তখন এর হেডকোয়ার্টার ছিল কলকাতাতে। কলকাতা থেকে একে স্থানান্তর করা হয় কত সালে? 1937 সালে স্থানান্তর করে কোথায় নিয়ে যাওয়া হয়? নিয়ে যাওয়া হয় মুম্বাইতে। তো কোশ্চেন এইভাবেও দিতে পারে যদি ডিপলি কোশ্চেন করে যে আরবিআই এর প্রথম হেডকোয়ার্টার কোথায় ছিল, তো প্রথম হেডকোয়ার্টার কলকাতাতে ছিল। 1937 সালে এর হেডকোয়ার্টার স্থানান্তর হয়ে চলে যায় কোথায়? চলে যায় মহারাষ্ট্রের মুম্বাইতে। কোশ্চেন দিতে পারে যে আরবিআই আরবিআই এর গঠনের সুপারিশ করেছিল কোন কমিটি? নিচে লিখছি, তো সুপারিশ করেছিল হিল্টন হিলটন ইয়াং কমিটি। তো হিলটন ইয়াং কমিটির সুপারিশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই কিন্তু গঠন হয়েছিল। কোশ্চেন দেবে যে আরবিআই এর বর্তমান গভর্নর পদে কে নিযুক্ত আছেন? তো নিযুক্ত আছেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস আরবিআই এর গভর্নর পদে নিযুক্ত আছেন। শক্তিকান্ত দাস থেকে আরো একটা ফ্যাক্ট রিলেট করো। এই শক্তিকান্ত দাসকে 2023 সালে গভর্নর গভর্নর অফ দা ইয়ার এই অ্যাওয়ার্ডে কিন্তু এনাকে সম্মানিত করা হয়েছে। তো কোশ্চেন দেবে 2023 সালে গভর্নর অফ দা ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে শক্তিকান্ত দাস। এখান থেকে কোশ্চেন দেবে যে আরবিআই থেকে আরবিআই এর ফার্স্ট গভর্নর কে ছিলেন? তো আরবিআই এর ফার্স্ট গভর্নর ছিলেন ওরসবোন স্মিথ। ওরসবোন স্মিথ ছিলেন আরবিআই এর ফার্স্ট গভর্নর। এবং ওসমান স্মিথ কিন্তু ইন্ডিয়ান ছিলেন না। তাই এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেয়, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই কে ছিলেন? তার নাম হলো সি.ডি. দেশমুখ। সি.ডি. দেশমুখ ছিলেন আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর। চলে আসো পরের কোশ্চেন, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? তো এর মধ্যে প্রত্যক্ষ কর নয় যেটা, সেটা হবে জিএসটি। জিএসটি হলো একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে যেগুলো এক্সামে কোশ্চেন দেয় যে এর মধ্যে এইভাবেই কোশ্চেন দেয় যে এর মধ্যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স, এক্সাম্পল কিছু করিয়ে দিই, আর কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স।
তো ডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? ডাইরেক্ট ট্যাক্স হলো ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ ওয়েলথ ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ প্রপার্টি ট্যাক্স, এটাও ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কর্পোরেশন ট্যাক্স, এটাও কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কোনটা কোনটা? জিএসটি সর্বপ্রথম, জিএসটি হলো ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ভারতে জিএসটি লাগু হয়েছিল কবে, তো ভারতে জিএসটি লাগু হয়েছিল এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, 1 জুলাই 2017 সালে ভারতে কিন্তু জিএসটি লাগু হয়েছিল। এবং ইনডাইরেক্ট ট্যাক্স কি কি? জিএসটি, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, ভ্যাট, এগুলো হলো ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। চলে আসো পরবর্তী কোশ্চেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অবস্থিত মুম্বাইতে, অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখানে স্টক এক্সচেঞ্জের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে যে এশিয়ার সব থেকে পুরানো, এশিয়ার ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ, এশিয়ার ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ কোনটা? তো এশিয়ার সব থেকে পুরানো স্টক এক্সচেঞ্জ হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা কবে ইস্টাবলিশ হয়েছিল, যেহেতু ওল্ডেস্ট তাই সালটা মনে রাখতে হবে। তো এটার প্রতিষ্ঠা হয়েছিল, এর ইস্টাবলিশ হয়েছিল 1875 সালে। এবং বোম্বে স্টক এক্সচেঞ্জের বর্তমান যিনি চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো প্রমোদ আগারওয়াল, প্রমোদ আগারওয়াল। চলে আসো পরের কোশ্চেন। তো ইকোনমিক্স এর ওপর থেকে এই 3টে কোশ্চেন দিয়েছিল, এবার চলে আসো বায়োলজির কোশ্চেনে। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো প্রোটিন সংশ্লেষে সহায়তা করে কোনটি? রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়তা করে, অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, গয়টার রোগটা কিসের কারণে হয়? তো গয়টার বা গলগণ্ড এটা অবভিয়াসলি আয়োডিনের অভাবে হয়, এবং এই এর ফলে এই গয়টার হলে থাইরয়েড গ্রন্থি এফেক্টেড হয়, এবং থাইরয়েড গ্রন্থির দ্বারা থাইরক্সিন যে হরমোন, সেই হরমোনের উৎপাদন বেড়ে যায়, যাকে বলা হয় কি হাইপার থাইরয়েডিয়াম। তো গয়টারের রোগটি কিসের কারণে হয়? হাইপার থাইরয়েডিজমের জন্য হয়, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? তো ব্যাকটেরিয়া এককোষী প্রাণী, নীলাভ সবুজ শৈবাল এককোষী প্রাণী, অ্যামিবা এটাও কিন্তু এককোষী প্রাণী। তো এককোষী প্রাণী নয়, সেটা হয়ে যাবে কি ফিতাকৃমি, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, ওরাইজা স্টাইভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞানসম্মত নাম? তো এরকম বিজ্ঞানসম্মত নাম থেকেও কোশ্চেন দিতে পারে। তো ওরাইজা স্টাইভা এটা হলো ধানের বিজ্ঞানসম্মত নাম, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আমের বিজ্ঞানসম্মত নাম কি? এগুলো একটুখানি রিলেট করিয়ে দিই। ম্যাগনিফেরা ইন্ডিকা, ম্যাগনিফেরা ইন্ডিকা হলো আমের বিজ্ঞানসম্মত নাম। ভুট্টার বিজ্ঞানসম্মত নাম জিয়া মায়েস, আর গমের বিজ্ঞানসম্মত নাম হলো ট্রিটিকাম অ্যাস্টিভাম, ট্রিটিকাম অ্যাস্টিভাম। চলে আসো পরের কোশ্চেন, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? তো মানব শরীরে টোটাল 6টা লালা গ্রন্থি, অর্থাৎ 3 জোড়া লালা গ্রন্থি থাকে। লালা গ্রন্থি কি কি লালা গ্রন্থি থাকে? তো একটা হলো প্যারোটিড, প্যারোটিড থাকে
সাবলিঙ্গুয়াল, থাকে সাবমেন্ডিবুলার। তো প্যারোটিড থাকে দুটো, দুপাশে দুটো, সাবলিঙ্গুয়াল দুপাশে দুটো, সাবমেন্ডিবুলার দুপাশে দুটো। টোটাল কটা থাকে? 6টা থাকে, অর্থাৎ 3 পেয়ার মানে 3 জোড়া থাকে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো বায়োলজির ওপর থেকে তোমাদের এই একটা মানে 20, 21, 22, 23, 24 5টা কোশ্চেন ছিল। এরপর চলে আসো ফিজিক্সের কোশ্চেনে। তো ফিজিক্সের ফার্স্ট কোশ্চেন ছিল এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? তো ইজি কোশ্চেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট দেখেছিলাম সেলসিয়াস মেরে চলে এসেছিল, অ্যান্সার হয়ে যাবে ভুল। ফিজিক্স এই এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হবে কি? তাপমাত্রার একক হবে কেলভিন, যাকে কে দ্বারা ডিনোট করা হয়। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে ভর হবে না ভার হবে। তো মাথায় রাখবে স্প্রিং তুলার দ্বারা মাপা হয় কি? মাপা হয় ওজন অর্থাৎ ভার। ভারকে অনেক সময় ভার না থেকে ওজনও থাকে। তো অ্যান্সার কি হবে? স্প্রিং তুলার মাধ্যমে ওজন মাপা হয়। আর ভর মাপা হয় কোন তুলা যন্ত্রের সাহায্যে? সাধারণ সাধারণ তুলা যন্ত্র, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় ভর। ভরকে ইংলিশে কি বলা হয়? মাস। তো মাস মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, আর ভার বা ওজন মাপা হয় কিসের দ্বারা? স্প্রিং তুলা যন্ত্রের দ্বারা। তো কোনো বস্তুর ওপর অভিকর্ষ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওই বস্তুর কি বলা হয়? ভার বা ওজন বলা হয়। অর্থাৎ কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর আমি যদি এম ধরি এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ আমি যদি জি ধরি, তাহলে ওজন অর্থাৎ ভার, তাহলে ভার বা ওজন কে আমি যদি ডাব্লু দ্বারা ডিনোট করি, তো ভার বা ওজন ইকুয়াল টু হবে কি? ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু এমজি হবে। আর এখান থেকে মাথায় রাখবে কোশ্চেন দিয়েছিল যে ওজন কি প্রকার রাশি? তো ওজন হলো একটা ভেক্টর রাশি। চলে আসো পরবর্তী কোশ্চেনে, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু অর্থাৎ 1 গ্রাম মোল কোন গ্যাসের আয়তন কত হবে? তো ইজি কোশ্চেন, অ্যান্সার হবে 22.4 লিটার। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়? তো এক্ষুনি বললাম, তাকে ওই বস্তুর ভার বলা হয়। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো, সাধারণ তুলা যন্ত্র কোন শ্রেণীর লিভার? তো সাধারণ তুলা যন্ত্র হলো প্রথম শ্রেণীর লিভার। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো সাধারণ তুলা যন্ত্র হলো প্রথম শ্রেণীর এমন একটা লিভার যার যান্ত্রিক সুবিধা 1-এর সমান। এর যান্ত্রিক সুবিধা, সাধারণ তুলা যন্ত্রের যান্ত্রিক সুবিধা 1-এর সমান। সাধারণ তুলা যন্ত্রের যান্ত্রিক সুবিধা 1-এর সমান। তো কোশ্চেন এইভাবেও দিতে পারে যে কোন শ্রেণীর কোন প্রথম শ্রেণীর লিভারের একটা উদাহরণ দাও যার যান্ত্রিক সুবিধা 1-এর সমান। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সাধারণ তুলা যন্ত্র। তো ফিজিক্সের উপর থেকেও এই 5টা কোশ্চেন ছিল। এবার চলে আসো তোমাদের কেমিস্ট্রির কোশ্চেনে। নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ? সোডিয়াম, পারদ, লোহা না সোনা? তো তরল ধাতুর উদাহরণ আমরা প্রত্যেকেই জানি পারদ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? এটাও ইজি কোশ্চেন ছিল। পটাশিয়ামের রাসায়নিক সংকেত হলো কে। অপশন এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কর্পূরকে উত্তপ্ত করলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে কি বলা হয়? বাষ্পায়ন, ঊর্ধ্বপাতন, স্ফুটন না বাষ্পীভবন? তো এর অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে ঊর্ধ্বপাতন অর্থাৎ সাবলিমেশন বলা হয়। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কোনো পদার্থ তরল অবস্থায় না গিয়ে কঠিন অবস্থা থেকে ডাইরেক্টলি সে যদি গ্যাসে কনভার্ট করে, গ্যাসে যদি রূপান্তর হয়, তাকে ঊর্ধ্বপাতন বলে। তার একটা উদাহরণ হলো কর্পূর। এছাড়া আরো উদাহরণ আছে, যেমন গন্ধক আছে, ন্যাপথলিন
ন্যাপথলিন দেখবে, ন্যাপথলিন কোথাও রেখে দিলে সেটি কিন্তু কঠিন অবস্থায় থাকে এবং কঠিন অবস্থা থেকে ডাইরেক্টলি কিন্তু সে গ্যাসীয় অবস্থায় কনভার্ট হয়, অর্থাৎ কঠিন থেকে তরল, যেমন বরফ, বরফ কঠিন, বরফ যখন গলে তখন সেটা তরল অবস্থায় সেটা হয় জল, তারপরে জলকে গরম করলে হয় বাষ্প। তো এই ন্যাপথলিন বা গন্ধক বা কর্পূরের ক্ষেত্রে এই মিডিল পার্টটা অর্থাৎ তরলের পার্টটা হয় না, ডাইরেক্ট কঠিন পার্ট থেকে সেটা কিন্তু ডাইরেক্ট গ্যাসীয় অবস্থায় কনভার্ট হয়, গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। তো একে বলা হয় কি, বলা হয় ঊর্ধ্বপাতন। চলে আসো পরের কোশ্চেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের রং কি হয়, কি বর্ণের হয়? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের রং হয় বেগুনি, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়? এখানে কি বলেছে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। তো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তো যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় আয়নে বিশ্লিষ্ট হয় না, আয়নে ভাঙে না, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে আমরা বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো? চিনির দ্রবণ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, গ্লিসারিন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, পেট্রোল এটাও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ এদের এই দ্রবণ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে এখানে বলেছে অবিশ্লেষ্য পদার্থ নয়, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? সেটা হবে লবণের দ্রবণ, অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে, স্ট্যাটিক জিকের পার্ট, তোমাদের কেমিস্ট্রির পার্ট কিন্তু শেষ হয়ে গেল। কেমিস্ট্রি থেকে কটা কোশ্চেন ছিল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কোশ্চেন ছিল কেমিস্ট্রি থেকে, 5টা কোশ্চেন ছিল তোমাদের ফিজিক্স থেকে। এবার আসো স্ট্যাটিক পার্ট। স্ট্যাটিক পার্ট থেকে কোশ্চেন দিয়েছিল, বাংলা উপন্যাস কালবেলার রচয়িতা কে? তো কালবেলা কে রচনা করেছিলেন? রচনা করেছিলেন সমরেশ মজুমদার। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? ইজি কোশ্চেন ছিল, ছত্তিশগড়ের রাজধানী হলো রায়পুর, অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। এই রায়পুরের নাম চেঞ্জ হবে শোনা যাচ্ছে, চেঞ্জ হয়ে হবে সেটা অটল নগর, কিন্তু এখনো চেঞ্জ হয়নি। তবে চেঞ্জ যদি হয়, চেঞ্জ হয়ে এর নাম হবে কি? নাম হবে অটল নগর, খেয়াল রাখবে। চলে আসো পরের কোশ্চেন, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো চিত্তরঞ্জন যে লোকোমোটিভ ওয়ার্কস, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত পশ্চিম বর্ধমান জেলাতে, পশ্চিমবঙ্গের, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। তো কোশ্চেন যদি দেয় যে ভারতের প্রথম ইলেকট্রিক লোকোমোটিভ ফ্যাক্টরি, ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক লোকোমোটিভ ফ্যাক্টরি, সেটা কোনটা? সেটা হবে এই চিত্তরঞ্জন। যদি কোশ্চেন দেয় যে আইসিএফ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত চেন্নাইতে, চেন্নাইতে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। চেন্নাই কোন স্টেটের মধ্যে? তামিলনাড়ুর মধ্যে। চলে আসো পরের কোশ্চেন, ক্যাডি শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? তো ক্যাডি যে শব্দটা, এটা গলফ খেলার সাথে সম্পর্কিত, অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। লন টেনিসের সাথে সম্পর্কিত কিছু টার্মস এখান থেকে বলে দিই, একটা হলো সার্ভ, এস, ডিউস, এগুলো লন টেনিসের সাথে সম্পর্কিত টার্ম। বাস্কেটবলের সাথে সম্পর্কিত টার্ম হলো ফ্রি থ্রো, ব্যাকবোর্ড, এগুলো হলো বাস্কেটবলের সাথে সম্পর্কিত টার্ম। চলে আসো পরের কোশ্চেন, কাতার ফুটবল বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়েছে? তো ইজি কোশ্চেন ছিল, কাতার ফুটবল বিশ্বকাপে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ টিম ছিল কে? ছিল ফ্রান্স। তো কাতার ফুটবল বিশ্বকাপ কবে হয়েছিল? হয়েছিল 2022 সালে। উইনার টিম কোশ্চেনেই আছে আর্জেন্টিনা, আর রানার্স আপ, রানার্স আপ রানার্স আপ টিম কোনটা? রানার্স আপ টিম ছিল ফ্রান্স। এখান থেকে কোশ্চেন দেবে, এই কাতার বিশ্বকাপে গোল্ডেন বল, এখানে শুধু বলে লিখছি, গোল্ডেন বল, গোল্ডেন বুট,
আর গোল্ডেন গ্লোভ, এই তিনটে কে কে পেয়েছে? তো গোল্ডেন বল পেয়েছে লিওনেল মেসি, গোল্ডেন বুট পেয়েছে কিলিয়ান এমবাপে, আর গোল্ডেন গ্লোভ পেয়েছে আর্জেন্টিনারই গোলকিপার, তার নাম ছিল এমি মার্টিনেস। এমি মার্টিনেস পেয়েছিল গোল্ডেন গ্লোভ। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে ফিফার ফার্স্ট বিশ্বকাপ, ফিফার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কবে হয়েছিল? ফিফার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হয়েছিল 1930 সালে। কোথায় হয়েছিল প্রথম বিশ্বকাপ? তো প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়ে, উরুগুয়েতে হয়েছিল। এবং জয়ী হয়েছিল কে? এই উরুগুয়েই কিন্তু উইনার হয়েছিল। কোশ্চেনটা কিন্তু খেয়াল রাখবে, এক্সামে কিন্তু বহুবার দিয়েছে। তো 2022-এর পরে পরবর্তী বিশ্বকাপ হবে এর ঠিক 4 বছর পর, অর্থাৎ 2026 সালে। তো 2026 সালে যে ওয়ার্ল্ড কাপটা হবে ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ। এই ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে কে? তো ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে 3টে দেশ মিলে। কে কে? আমেরিকা অর্থাৎ ইউএসএ, ইউএস এর ওপরে কি আছে? ইউএস এর ওপরে আছে কানাডা, আর ইউএস এর নিচে কি আছে? ইউএস এর নিচে আছে মেক্সিকো। তো এই 3টে দেশ মিলে, ইউএসএ, কানাডা এন্ড মেক্সিকো মিলে 2026-এ অর্থাৎ পরবর্তী ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে। আচ্ছা, মেন্স ওয়ার্ল্ড কাপের এখানে প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে ওমেন্স ওয়ার্ল্ড কাপটাও রিলেট করো। তো লাস্ট ওমেন্স ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছে কবে? 2023 সালে ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ। তো এটার আয়োজন কোথায় হয়েছিল? এর আয়োজন হয়েছিল দুটো দেশ মিলে, একটা হলো নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়াতে 2023-এর ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপের আয়োজন হয়েছিল। এবং এখান থেকে কোশ্চেন দেবে যে জিতেছিল কে, উইনার টিম কে ছিল? তো জিতেছিল কে? জিতেছিল স্পেন। আচ্ছা, ফিফার প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে আরো কিছু ফ্যাক্ট ফিফার থেকে স্ট্যাটিক ফ্যাক্ট রিলেট করায়। ফিফার ইস্টাবলিশ কবে হয়? ফিফার ইস্টাবলিশ হয় 1904 সালে। কোশ্চেন দেবে ফিফার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ফিফার হেডকোয়ার্টার জুরিক, সুইজারল্যান্ড, জুরিক সুইজারল্যান্ডে ফিফার হেডকোয়ার্টার অবস্থিত। আর কোশ্চেন দেবে যে ফিফার বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? তো নিযুক্ত আছেন গিয়ানি ইনফ্যান্টিনো, গিয়ানি ইনফ্যান্টিনো ফিফার বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। তো এই ফ্যাক্টগুলো এখান থেকে মাথায় রাখবে। আর ফিফার প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে ফিফা র্যাঙ্কিং সম্বন্ধে আলোচনা করে দিই। ফিফা র্যাঙ্কিং এ এখন টপে আছে ফিফা র্যাঙ্কিং, ফিফা র্যাঙ্কিং এ এখন টপে আছে কোন কান্ট্রি? টপে আছে আর্জেন্টিনা। আগে ব্রাজিল ছিল। এই কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফিফার র্যাঙ্কিং এ টপে আছে, 1 নম্বরে আছে। চলে আসো পরের কোশ্চেন। এবং তোমাদের কেপি কনস্টেবলের লাস্ট কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। 2023 সালে মহিলা আন্ডার 19 টি20 বিশ্বকাপ কোন দেশ আয়োজন করেছিল? তো 2023 সালে মহিলা আন্ডার 19 টি20 বিশ্বকাপ কোন দেশ আয়োজন করেছিল এবং কোন দেশ জয়লাভ করেছিল? দুটোই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটার আয়োজন করেছিল সাউথ আফ্রিকা, অপশন বি এর সঠিক অ্যান্সার। আর এর উইনার ছিল ইন্ডিয়া। যেহেতু ইন্ডিয়া উইনার ছিল, তাই এই দুটো কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আয়োজন করেছিল কে? সাউথ আফ্রিকা, এবং উইনার টিম ছিল কে? উইনার টিম ছিল ভারত অর্থাৎ ইন্ডিয়া। তো এই 40টা কোশ্চেন তোমাদের এসেছিল। আমি কিন্তু আলাদা আলাদা ভাবে পাঠ করে দিয়েছি, যে ইতিহাস থেকে কটা কোশ্চেন, ভূগোল থেকে কটা, ইকোনমিক্স থেকে কটা, পলিটিক্স থেকে কটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক, জিকে, জিএস, অর্থাৎ 9টা যে সাবজেক্ট আছে তোমাদের টোটাল জিকে জিএস এর মধ্যে, কোনটা থেকে কতগুলো কোশ্চেন এসেছিল আলাদা আলাদা করে দেওয়া আছে। যখন পিডিএফ ডাউনলোড করবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কোন পার্ট থেকে কতগুলো কোশ্চেন বা কেমন টাইপের কোশ্চেন এসেছে। সেটা আশা করি ক্লাসের শেষে তোমরা বুঝতে পেরেছো। তো এই টাইপের বা এই ধরনের কোশ্চেন বা এর থেকে হার্ড লেভেলের কোশ্চেনও কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হবে। আর নেক্সট ক্লাসে কেপি
আর কলকাতা পুলিশের এসআইয়ের যে এক্সামটা হয়ে গেল এই জানুয়ারি মাস নাগাদ, সেটার জিকে জিএস এর কোশ্চেনগুলো আলোচনা করা হবে। তারপর ধীরে ধীরে তোমাদের জিকে জিএস এর ক্লাস কিন্তু রেগুলার বেসিসে শুরু হয়ে যাবে। তো আজকের ক্লাসে যদি কোথাও কোনো প্রকার ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।